বিষয়টা কিছুটা কাকতালীয় কিনা জানি না, হঠাৎ করে সকালে আমার খায়রুল ভাই ফোন করলেন যেহেতু আমার স্কুলের শিক্ষক শিক্ষিকাদেরকে নিয়ে আমরা বসেছি, আমরা সবাই ছিলাম। আমরা বিভিন্ন স্কুলে সংগঠনগতভাবে টিচার্স ট্রেনিং চলাতে থাকি, কিন্তু এখন পরিস্থিতি একেবারে আইডেন্টিটি লড়াইয়ে আমরা পড়ে গেছি। আমরা এই মানুষ, এই দেশের নাগরিক নাকি কে, এই প্রশ্নের উত্তর খুঁজতেই ব্যস্ত হয়েছি। যেন সময়ে আমাদের দৈনন্দিন কাজকর্ম চালিয়ে যেতে হবে, আমাদের টিকে থাকতে হবে এবং আমার কমিউনিটিকেও টিকিয়ে রাখতে চেষ্টা করতে হবে। এই পরিস্থিতিতে আমাদের কী করব? আমরা দেখেছি আমাদের দর্শন, যে দর্শনের মূল নায়ক হচ্ছেন দার্শনিক হযরত আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা প্রত্যেকেই যখনই কথা বলি তখনই তার নাম নিয়ে আসি, তার ফলোয়ার্স করে নিজেকে দাবি করি। কিন্তু আজকে প্রায় 1400 বছরের মাথা থেকে বিরাট প্রশ্নের সম্মুখীন আমরা হয়ে গেছি, আমরা কি সত্যি তার দার্শনিক? এ প্রশ্ন থাক, এ উত্তর খোঁজার চেষ্টা হবে সময়। আজকে যে দেশে আমরা বসবাস করছি, যে দেশের সংবিধান মেনে এতদিন ধরে এই স্কুলের প্রতিষ্ঠানের সঙ্গে আমরা যুক্ত আছি, আমরা সামাজিক ব্যক্তি, সোশ্যাল ওয়ার্কার বলে পরিচয় দিলেন, আজকের সেই অবস্থানটাই সত্যি আছে না নেই খুঁজে পাওয়ার একটা বিরাট জিজ্ঞাসা চিহ্নের মধ্যে আমরা পড়ে গেছি। প্রত্যেকেই আমরা কিন্তু খুঁজছি, এই খুঁজতে গিয়ে দেখছি আমরা প্রতিনিয়ত পিছনের দিকে যাচ্ছি। আমাদের এগিয়ে যাওয়ার কথা ছিল, অ্যাকর্ডিং টু দর্শন আমরা বিশ্ব সেরা হওয়ার কথা, যে দেশে বাস করবো সেই দেশের প্রথম নাগরিকদের দলভুক্ত হওয়ার থাকার কথা, কিন্তু আমরা তো সেই স্থান লাভ করতে পারলামই না। উল্টে যে অবস্থান করছিলাম সেখান থেকেও পিছিয়ে 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 সমাজ থেকে বিচ্ছিন্ন করে ঘর থেকে বাথরুমে আমাদেরকে পিছিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এর কেন একটা প্রশ্ন তো আছে। প্রশ্ন আপনারা আপনাদের মতো নিশ্চয়ই ভেবেছেন। আমি বেশ কতদিন থেকে ভাবতে গিয়ে দেখছি যে অ্যাকর্ডিং টু দর্শন, ইসলামী যেটা ইসলামী কুরআন অনুযায়ী আমরা যে মুসলমান দাবি করি, সেই মুসলমানকে আমি হতে পেরেছি লক্ষ টাকা। আমি বাজারে গিয়ে দেখলাম সত্যি আমার সমাজে, আমি যে পাড়ায় বাস করছি, আমি খুঁজতে গিয়ে দেখলাম এটা তৃণমূলী মুসলমান, এটা কংগ্রেসি মুসলমান, এটা অধীর কংগ্রেসি মুসলমান, এটা ন্যাশনাল কংগ্রেসি, এটা বিজেপি মুসলমান, এটা মুসলিম লীগের মুসলমান, এটা এসডিপিআই মুসলমান, তারপরেও আছে আবার এটা হলো সালাফিদের দলের মুসলমান, আর এটা হলো পীরপন্থী মুসলমান। অর্থাৎ মুসলমানদের আগে একটা করে শব্দ আমরা বসিয়ে ফেলেছি। তাই পৌরাণিক যে মুসলমান, আমাদের কোরআন একটা, নাবি একটা, দর্শন একটা, আমরাই মুখে বলি, অথচ মুসলমান খুঁজতে গিয়ে এই টাইটেল যুক্ত মুসলমান আমরা পাচ্ছি। তাই আজকের এই সভায়, ছোট্ট এই সভাতে আমরা যেহেতু শিক্ষক এবং শিক্ষিকাদের সঙ্গে কথা বলছি, তাই জরুরি মনে করছি আমি আমার পক্ষ থেকে যে এই যে মুসলমান দ্বিধা বিভক্ত হয়েছি বলে আমরা পিছিয়ে যাচ্ছি, এটা কিন্তু সবাই মানে যে আমরা বিভিন্ন টাইটেল মুসলমানের আগে বসিয়ে দিয়েছি, সেই কারণে আমরা পিছনে ফিরে যাচ্ছি। এবারে প্রশ্ন হচ্ছে যে আমরা এই টাইটেলগত হলাম, এর কারণও আমি আমার মতো পেয়েছি। যদি দ্বিমত থাকে আমরা বলবেন বা পরবর্তী বিশেষজ্ঞরা আছেন বলবেন। সেটা হলো আমরা যখন কথা বলতে শিখেছি, যখন জ্ঞানী বা জ্ঞানবান হতে পেরেছি বলে বিশ্বাস নিতে শিখেছি, ঠিক তখনই আমার ব্রেনের মধ্যে ভাবনা এসেছে আমার কি হবে, আমার সংসার আমি কিভাবে এগিয়ে নিয়ে যাব, আমার ছেলেটিকে কিভাবে এগিয়ে নিয়ে যাব, আমার ব্যক্তিত্বের বিকাশ আমি কিভাবে করব। আমরা যখন এই আমার করতে শিখে গেছি, তখনই আমরা নিজের অজান্তে ওই তৃণমূলী কংগ্রেস
বামপন্থী কংগ্রেস, সিপিআইএম কংগ্রেস, আরএসপি মানে মুসলমান, এরকম মুসলমান হয়ে গেছে। তাই অ্যাকর্ডিং টু কোরআন যখন আমরা আমার কথাটা ছেড়ে আমি আমাদের হতে পারবো, অর্থাৎ যে শিক্ষা আমি অর্জন করেছি সেই শিক্ষার কার্যকারিতা আমাদের জন্য যদি কাজ করতাম, আমার কমিউনিটির জন্য কাজ করতাম, হ্যাঁ, তাহলে কিন্তু হয়তো বা এটা হতো না। কারণ আমি এই অল্প সময়ের মধ্যে যেটুকু কোরআন পড়ার চেষ্টা করেছি তাতে পরিষ্কার মহান সৃষ্টিকর্তা বলেছেন, হে বান্দা, তুমি যখন তোমাদের অর্থাৎ সমাজের জন্য নিজেকে প্রতিষ্ঠা করতে পারবে, আমি আল্লাহ বলছি, আমি তোমাকে। তাহলে যে দর্শন এই কথা প্রকাশ্যে স্বয়ং সৃষ্টিকর্তা বলছেন, সেই দর্শনের আমি অধিকারী বলে নিজেকে দাবি করছি। তারপরেও আমি কিন্তু স্কুল থেকে বেরিয়ে বা মসজিদ থেকে বেরিয়ে বা বাড়ির বাইরে গিয়ে বাজারে ঘাটে আমি আমার কথা ভাবছি, আমার লাভের কথা ভাবছি। এটা কিন্তু শিখে গেছে আমাদের পূর্বসূরীরা আমাদেরকে শিখিয়েছে। তাই আজকের এই শিক্ষক শিক্ষিকাদের আমার একটাই রিকোয়েস্ট করে আমি আমার কথা শেষ করব, যে আপনারা ছাত্রদেরকে পাস আউটের এডুকেশন দেবেন না। আমরা যখন ছাত্র ছিলাম তখন কিন্তু সত্যিই বলছি, অর্থাৎ আপনারা প্রত্যেকেই যখন ছাত্র ছিলেন তখন মাস্টাররা কিন্তু সাজেশন দিতেন এবং পরিষ্কার প্রাইভেট টিউশনের টিচার এবং স্কুল টিচার সকলেই বলতেন, এইভাবে পড়ো, দেখবা পরীক্ষায় মার্কস ভালো পাওয়া, অমুক অমুক চাকরি। আমি মনে করি শিক্ষকদের এই পদ্ধতিটাই আমাদেরকে পিছনে দেওয়ার একটা বিশাল বড়, কারণ আমি পড়তে নেমেছি পাস করার জন্য। এই পাস করে নিয়েই আমার ডিউটি শেষ হয়ে গেছে। পাসটা কেন করেছি? চাকরি পাওয়ার। তাই সাবজেক্টটাকে আমরা নিতে পারি, সে একাডেমিক এডুকেশনের বাংলা ইংরেজি ভূগোল বলুন, বা মাদ্রাসায় গিয়ে হাদিস বলুন, বা আল কোরআন, যেখানেই গেছি শর্টকাট শিখেছি যাতে করে আমি বড় ডিগ্রিবানী হতে পারি। তাই আপনাদের কাছে আমার এটুকুই রিকোয়েস্ট থাকবে, আপনারা যে কজন ছাত্র ছাত্রীকে এডুকেশন দেবেন তাদেরকে কখনোই বলবেন না যে তোমার পরীক্ষায় এইভাবে পড়ো, তুমি পাস করো। সাবজেক্ট এডুকেশনের জন্য কিন্তু পাস করার জন্য শিক্ষা নয়। শিক্ষা কথাটার বিরাট ব্যাখ্যা আছে, সময় যদি কখনো পাই আমি বলবো। শিক্ষা শব্দটা কেউ বলে একটা সিস্টেম, প্রশাসনিক সিস্টেম, কেউ শিক্ষাকে বলে একটা প্রয়োগের দ্বারা। আমি আমার দর্শন থেকে যেটুকু উপলব্ধি করতে পেরেছি তাতে কিন্তু শিক্ষা বা জ্ঞান, এই জ্ঞান কিন্তু প্রয়োগীয় নয়। বাংলায় দুটো শব্দ আছে, প্রয়োগীয় এবং পালনীয়, নিশ্চয় আছে না? তো এডুকেশনের যে জ্ঞান, এই জ্ঞান হলো অর্জন করা, অর্থাৎ প্রয়োগ করে এটা হয় না। যে ছাত্ররা যে যত বেশি নিতে পারে এবং সমাজে গিয়ে পালন করতে পারে, সেই হচ্ছে পণ্ডিত। তো আমাদের যে প্রচলিত সিলেবাস এবং প্রচলিত শিক্ষা ব্যবস্থা এতদিন ধরে চলে আসছে, এখানে কিন্তু টোটালটাই আছে প্রয়োগী। আমি একজন টিচার, আমি ডাস্টার নিয়ে ঘরে গেলাম, একটা সিলেবাসের প্রশ্ন দিলাম, উত্তর দিলাম, এই তুই পারলি না, কান ধরে দাঁড় করে দে। এটা এডুকেশন নয়। এডুকেশন প্রয়োগীয় হলেও আগে পালনীয়। অর্থাৎ আমি আজকের এই সুযোগ সম্বন্ধে দিয়ে আমি ছাত্রদের বললাম তুমি করো, আর আমি নিজে মোবাইলে আমার ছাত্র কিন্তু আপনি যেটা বললেন, যে গল্পটা পড়ালেন, কিচ্ছু কানে নেবে না, কিন্তু আপনি যে মোবাইলে দেখছেন সেটা কানে নেবে। ছাত্র শিখে যাবে যে আমার ম্যাডাম বা আমার স্যার ক্লাসে বসে কি করেছে। আজকে এই আপনার এআই এর যুগে অনেক ফ্যাসিলিটিস এসছে, ছাত্রদের নয় টিচারদের জন্য। এমন এমন সাবজেক্ট আছে, পড়াশোনা দিতে যাওয়ার আগে নিজেকে পড়তে হয়। তো তখন আপনি এআই এর হেল্প নেন, দিয়ে সলিউশন করে ছাত্রদের দেন। কিন্তু সেই কাজটাই যদি বাড়িতে কাজে ব্যস্ত থেকে ক্লাসের মধ্যে এসে যে কোনো একটা অঙ্কের সলিউশন বা একটা গ্রামাটিক্যালের ব্যাপার আপনি এআই এর কাছে সলিউশন নিয়ে ছাত্রদের দিলেন,
একদম পুরো পরিশ্রমটা কিন্তু বেকার। কারণ ওই ছাত্র আপনি যে নোটসগুলো দেবেন, হোম টাস্ক দেবেন, সে এআই ব্যবহার করতে না। এআই কিন্তু বুদ্ধিমত্তার বিকাশের সহযোগী নয়। এআই যে ব্যবহার করে তার বুদ্ধি কিন্তু কমে যায়। কিন্তু আমি এআই কখন ব্যবহার করব? আমি সাবজেক্টটা পড়বো, কারণ কালকে আমার ক্লাস আছে। তাই যেখানে আরো সরলই বেশ সুন্দরভাবে, আমার যেমন কথা বলতে গিয়ে আটকে যাচ্ছে, এরকম আটকাবে না, সুন্দরভাবে ছাত্রদের সঙ্গে বন্ধুসুলভ ব্যবহারের মাধ্যমে আমি সাবজেক্টটা তুলে ধরবো। তার জন্য আমি এআই এর হেল্প নেব, কারণ আমার বুদ্ধি এখন আর কম যাবে, তাই না? কিন্তু আপনারা লক্ষ্য করে দেখেছেন, আজ থেকে 30 বছর আগে যখন ক্যালকুলেটর এলো, তখন কেউ কেউ বিরোধিতা করেছিল। আজকে আপনি যে মার্কেটে যাবেন, দোকানে যাবেন, দেখবেন 5 আর 4 কত সেটাও বলতে পারে না ক্যালকুলেটর। হ্যাঁ, দেখেছেন মার্কেটে গিয়ে 16 আর 12 কত টাকা হলো, সেটার জন্য তাকে ক্যালকুলেটর খুঁজতে হয়। ক্যালকুলেটরটা যদি না পাই তাহলে কিন্তু তাহলে এই যে বিজ্ঞান আমাদের কখনো সহযোগী, কখনো ক্ষতিকারক। তো ক্ষতিকারক কি করছে? ওর প্রয়োগ, অপপ্রয়োগ করছে। এআই এর সুবিধা আমরা নেব, কিন্তু আমরা নেব কি জন্যে? আমার যে বুদ্ধিমত্তা আছে তাকে আরো সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন করে ছাত্রদের সঙ্গে প্রাঞ্জল ভাষায় গল্প আকারে যখন আমি বোঝাতে পারবো, তখন ছাত্ররা নেবে। আমি আগেই বলেছি যে এডুকেশন প্রয়োগীয় নয়, পুরোটা এডুকেশন পালনীয়। অর্থাৎ আমি যদি ভালো হই, আমার স্টুডেন্ট ভালো হয়। মাতৃত্বের দায়িত্ব নিয়ে সন্তানদেরকে মাতৃস্নেহে গল্প করতে হবে। একটা শিশু এখান থেকে প্রাইমারি থেকে আছে নাকি নার্সারি থেকে আছে, ফলে আপনার এই যে মা, মা শব্দটা নিয়ে একটু কথা বলবো, তারপর আমাদের আমি চলে যাব। মা, দেখবেন নারী আর পুরুষ মহান সৃষ্টির দান। তো একটা ভূমিষ্ঠ হলো, প্রথমে ছেলে আর মেয়ে হলো, একটু যখন কথা বলতে শিখলো সেও সন্তান, কিন্তু কারো ভাই হলো, কারো বোন হলো, তাই তো? ভাই আর বোন। তারপর যখন আরো বড় হলো, তখন কিশোর আর কিশোর। তারপর যখন দাম্পত্য সমাজে ঢুকলো, তখন স্বামী আর স্ত্রী। তারপরে যখন আবার তাদের জেনারেশন উত্তর পুরুষ আসলো, তখন সে কি হলো? একজনা বাবা, একজনা মা, তাই তো? তারপর সেই তার উত্তর পুরুষ সেই আমার মতন জায়গায় যখন এসে গেল, তখন সেই মাকে হলো, সে হলো দাদিমা আর নানিমা, তাই তো? আর পুরুষটা কি হলো? দাদু বা পর্দাদা। তারপরে খালামা, মাসিমা, দিদিমা। আর পুরুষটার ক্ষেত্রে চাচা, আব্বা বা দাদু। তারপরে নাই পিতা শব্দটা কিন্তু যোগ নাই, ভালো করে লক্ষ্য করতে, এটা বোঝাতে চাইছি। অর্থাৎ যত উত্তর পুরুষেই আমরা চাই না কেন, মা শব্দটাকে বাদ দিয়ে নারীর সম্মান কমাননি হয় না, সে যে ভাষাতেই জান না কেন। গ্র্যান্ড মাদার, গ্র্যান্ডফাদার, ঠিক আছে? তাই মা শব্দটার এত মর্যাদা। সেই মাতৃত্বের অধিকারী যে নারী এই টিচার স্কুলে আছেন, কেউ মা হতে যাবেন বা কেউ মা হয়ে এসেছেন। আরো একটা পজিটিভ দিক আছে, আমরা যখন ছাত্র ছিলাম, আমাদের শিক্ষকেরা শিক্ষক ছিলেন, কিন্তু আমাদের মাগুলো, ভালো করে লক্ষ্য করবেন, তারা কিন্তু বেশিরভাগ 100 জনের মধ্যে প্রায় 85 থেকে 95 জন নন এডুকেটেড ছিলেন, তাই না? আমাদের মায়েদের বয়সে। আজকের দিনে যে শিশুদের আপনাদের নার্সারিতে ভর্তি হচ্ছেন, প্রত্যেকটি শিশুর বাবা মা কিন্তু এডুকেটেড, তাই না? তাই একজন এডুকেটেড মায়ের সন্তানকে আপনি স্কুলে এসে মা সেজে যত সহজে শিক্ষা দান করতে পারবেন, একজন নন এডুকেটেড মায়ের সন্তানকে তার থেকে বেশি দেখবেন। তাই আপনারা কিন্তু এগিয়ে আছেন, অনেক সুন্দর জায়গায় পজিশনে আছে। শুধু গার্জেনশিপটাকে সরল করে, শাসনটাকে অনুশাসনে রূপান্তরিত করে, শিশুর সঙ্গে বন্ধুসুলভ মিশে গিয়ে তার সাইকোলজি বোঝার চেষ্টা করুন, সে কি চাইছে। সে করেনি আপনার কালকের দেওয়া কাজটা, তাকে শাস্তি না দিয়ে সে কেন করেনি, কেন করতে পারেনি, সেইটা বোঝার চেষ্টা করুন। তাহলেই আপনি কিন্তু চাইল্ড সাইকোলজি বুঝে যাবেন। মনে রাখবেন, সাইকোলজি বুঝতে গিয়ে সাইকোলজিস্ট মাস্টার ডিগ্রি করার প্রয়োজন হয় না। যখন শিশুদের সঙ্গে
কিছুদিন সঙ্গে থাকা যায়, শিশুর চলনের দিকে আপনার দৃষ্টি থাকে, শিশুর বলার দিকে যখন দৃষ্টি থাকে, তখন সেই শিশুর সাইকোলজি আপনি কিন্তু পেয়ে যাবেন। প্রত্যেকটি মানুষের মধ্যে এই ক্ষমতা মহান সৃষ্টিকর্তা দিয়েছে। তাই আমরা চাই আজকের এই শিক্ষা প্রতিষ্ঠানে যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন, প্রত্যেকে একটা সাইকোলজিস্ট সেজে আগামী দিনের দেশবাসী যে তৈরি করবেন, তাদেরকে একটাই জিনিস শেখাবেন যে তোমরা বিদ্যালয়ে এসেছো সাবজেক্ট শিখে নিজেকে জ্ঞানবান হওয়ার জন্যে। ওই দৌড় ইঁদুর দৌড় কম্পিটিশনে তোমাকে চাকরি পেতে হবে, ডাক্তারি হতে হবে এমন নয়, তোমাকে সাবজেক্টটা ভুলে খেতে হবে। তুমি জ্ঞানবান হবে যখন তুমি শিক্ষার মন্দির নিজেকে তৈরি করতে পারবা, শিক্ষার প্রতিষ্ঠানে পরিণত করতে পারবা, তখন কর্ম বা চাকরি তোমার পেছনে ছুটবে। আর তুমি যদি তোমার চাকরির পিছনে ছোটার জন্য পড়তে লাগো, এই পরীক্ষা সেই পরীক্ষা ছুটতেই তোমার জীবন শেষ হয়ে যাবে। তাই শিক্ষার মানটাকে, তারপরে তো সিলেবাস আছে সেটা পরে হবে, তাই শিক্ষার মানটাকে এমনভাবে আপনারা প্রয়োগ করুন, শিশুদেরকে বন্ধুসুলভ আচরণ করুন। এবং আবারও বলছি বসে যাওয়ার আগে যে কখনোই শিশুদের বলবেন না চাকরির জন্যে তুমি এই পদ্ধতিতে হাঁটো। তাকে বলুন সামাজিক জীব আমরা, আমাকে সমাজে আইডেন্টিটি তৈরি করতে হবে, ইউনিক হতে হবে, কারো মতো তোমাকে হতে হবে না। তুমি তোমার মতো নিজেকে গঠন করার জন্যে যতটুকু তোমার পরিশ্রম দরকার তুমি তাই দেবে। আমরা তোমাকে সহযোগিতা করার জন্যে প্রস্তুত। তুমি যেখানে আটকাবে আমি সেখানে তোমার সহযোগিতা করব। এই আবেদনটা রেখে আপনাদের প্রত্যেককে আবারও ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আমার আগামী দিনের সমাজ একটা কমিউনিটি, শান্তির কমিউনিটি, যেটা আমার দর্শন বলেছে, আমার আইডিওলজি এবং আমাদের যে হোলি কোরআন, সেই কোরআনের বাস্তব চিত্র প্রতিটি ছন্দে ছন্দে আমরা দেখতে পাবো। এই আশা বিশ্বাস রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।